গতকাল কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনকে অর্ডার দিলেন হলফনামা দিয়ে 4 সপ্তাহের মধ্যে জানাতে হবে যে ঠিক কোন রেশিওতে 1:1.6 যে রেশিও বলা হয়েছিল সেই রেশিওতে ইন্টারভিউয়ে বা ভেরিফিকেশনে ডাকা হয়েছে কি হয়নি। ভিডিওতে আমি একটি কথা যেটা বারবার বলি যে সেকেন্ড ফেজ ভেরিফিকেশন কিন্তু হবে যেখানে রেশিও 1:1.6 থেকে কমে যাবে। এরকম অবস্থায় কেস হয়েছিল, মানে একটা মামলা ছিল যেখানে প্রার্থী বলছেন যে আমার সাবজেক্টের আমার ক্যাটাগরিতে কিন্তু 1:1.6 রেশিও মেনটেন করা হয়নি। তিনি তার ওই কাট অফ থেকে 1 নম্বর পিছিয়ে ছিলেন, যে কারণে তিনি কিন্তু আর ভেরিফিকেশনে বা ইন্টারভিউ প্রক্রিয়ায় কিন্তু তিনি অংশগ্রহণ করতে পারেননি। এরকম অবস্থায় তিনি মামলা করেছিলেন এবং কলকাতা হাইকোর্ট কিন্তু তার পরিপ্রেক্ষিতে স্কুল সার্ভিস কমিশনকে 4 সপ্তাহের মধ্যে হলফনামা দিতে এবং হলফনামা দিয়ে জানাতে বলল যে 1:1.6 রেশিও মেনটেন হয়েছে কি হয়নি, বা তার যে লিস্ট আর কি। এইবার খুব স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি যে লিস্ট আনার মানে লিস্টটা তো আর মানে মানে অ্যাকচুয়ালি তো কোর্টে কোনো ভুল তথ্য তো দেওয়া যায় না। তো আশা করা যায় সঠিক তথ্যই প্রদত্ত হবে এবং সঠিক তথ্য দেবার পরে যদি 1:1.6 থেকে কম হয়ে যায় তাহলে নিশ্চয়ই সেই সমস্ত জায়গাগুলোতে সেকেন্ড ফেজ ভেরিফিকেশন কিন্তু হবেই। এটা কিন্তু একদম একটা গ্রিন সিগন্যাল। যদিও এখনও রায় তো বেরোয়নি বা কী করতে হবে সেটা বলেনি, শুধুমাত্র জানতে চেয়েছে যে কী অবস্থায় রয়েছে। সেই তথ্য যদি সঠিক দেওয়া হয় এবং যদি সত্যি সত্যি 1:1.6 যে যে জায়গাগুলোতে পূরণ হয়নি সেই জায়গাগুলো তো অবশ্যই সেকেন্ড ফেজ ভেরিফিকেশন হতে চলেছে, তার মানে এটা মোটামুটি ভেবেই নেওয়া যায়। এইবার ব্যাপারটা হচ্ছে এটা তো সাবজেক্ট ওয়াইজ ব্যাপারটা নয়, এতটা সহজ করে মানে দেখলেও তো হবে না, এতটা সহজ নয়। প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি ক্যাটাগরিতে 1:1.6 হতে হবে, তবেই কিন্তু এই ব্যাপারটা ফুলফিলড হবে। এবং 1:1.6 এর ব্যাপারটা কিন্তু ভেরিফিকেশনে নয়, ইন্টারভিউয়ের জন্য। ইন্টারভিউ পর্যন্ত ডাকা হবে 1:1.6। এখানে ভেরিফিকেশনটা কিন্তু ব্যাপার না। আমাদের সময় ভেরিফিকেশন একসঙ্গে হতো এক ঘরে। আমরা 2011 সালে যখন আমরা মানে আমরা 2011-তে এসএসসিতে পেয়েছি, তো আমরা পাশের এক ঘরে ভেরিফিকেশন করেছি, তারপরে পাশের আরেকটা ঘরে গিয়ে আমরা ইন্টারভিউ দিয়েছি কিন্তু, ঠিক আছে। ওই ভেরিফিকেশন বলে বিশাল কিছু আমাদের সময় কিন্তু ছিল না। একটা ঘরে ভেরিফিকেশন দিয়ে পাশের ঘরে আমরা ইন্টারভিউ দিয়েছি, কোনো অসুবিধা হয়নি। এবারেও তাই হচ্ছে, কিন্তু ইন্টারভিউ যারা দিতে যাচ্ছেন ওখানে আবার ভেরিফিকেশন হচ্ছে, তাহলে আবার আগের ভেরিফিকেশনটার কি মানে আমরা আমাদের মাথায় সত্যি আসে না। তো যাই হোক, ঠিক আছে, ভেরিফিকেশন হবে। এবার এই 1:1.6 এটা কিন্তু ভেরিফিকেশনের জন্য নয়, ইন্টারভিউয়ের জন্য। সুতরাং ভেরিফিকেশনে যদি বাদ যান আর কি, যারা বাদ চলে গেছে এবং বাদ যাওয়ার ফলে যখন রেশিও কমছে সেই সাবজেক্টের সেই ক্যাটাগরিতে আবার সেকেন্ড ফেজ ভেরিফিকেশন হবে, তারই গ্রিন সিগন্যাল মোটামুটি কালকে কিন্তু পাওয়া হয়ে গিয়েছে। এই কারণে যারা বুঝতে পারছেন, আমি হিসাবটা এর আগে অন্তত 2টো ভিডিওতে বা 3টে ভিডিওতে আমি বলেছি, আমি আরেকবার বলে দিচ্ছি। 100 জনের জন্য 160 জনকে ডাকার কথা, 160 জনকে ডাকতে গিয়ে 180 জনকে ডেকে ফেলেছে লাস্ট কাট অফ সেম হওয়ার জন্য। 180 ডেকে ফেলেছে, মানে 20 জন এক্সট্রা ডেকে ফেলেছে। এই 20 জন যদি বাদ যান বা 21 জন যদি বাদ যান, 22 জন যদি বাদ যান, তাহলে কিন্তু 1:1.6 এর নিচে চলে আসছে। 5 জন বাদ গেলে কিছু হবে না, 175 হবে। 10 জন বাদ গেলে 170 হবে, কিচ্ছু হবে না। তখন সেকেন্ড ফেজ ভেরিফিকেশন সেই সাবজেক্টের সেই ক্যাটাগরিতে হবে না, কিন্তু যে সাবজেক্টের যে ক্যাটাগরিতে ওই এক্সট্রাটা বাদ চলে যাওয়ার পরে 1:1.6 এর থেকে কমে যাবে, সেখানে সেকেন্ড ফেজ ভেরিফিকেশন হবেই। এটাই যুক্তির কথা এবং সেই হিসেবে হলফনামা চেয়েছে কোর্ট। আশা করা যায় সঠিক তথ্য দেওয়া হবে এবং সঠিক তথ্য দিলে নিশ্চয়ই কোর্ট সেকেন্ড ফেজ ভেরিফিকেশনের জন্য বলবে, এটাই স্বাভাবিক। তো সেই হিসেবে যারা মোটামুটি বুঝতে পারছেন যে আমার সাবজেক্টে এতজন, আমার সাবজেক্টের আমার ক্যাটাগরিতে এতজন বাদ গিয়েছে ভেরিফিকেশনে, আমি 1 নম্বর পিছিয়ে আছি, আপনারা মোটামুটি প্রস্তুত থাকতে পারেন সেকেন্ড ফেজ ভেরিফিকেশনের জন্য। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর প্রসঙ্গ হচ্ছে, অনেকে জিজ্ঞেস করছেন একটা জিনিস যে লাস্ট কাট অফ সেম হবার জন্য ভেরিফিকেশনে বা ইন্টারভিউয়ে তো অনেকজনকে ডাকা হচ্ছে এক্সট্রা, তাহলে ফাইনাল প্যানেলে কী হবে? যখন এই যে 11-12-এর ফাইনাল মেরিট লিস্ট বেরোতে চলেছে জানুয়ারি মাসেই শুনছি, তাতে যখন মানে সমস্ত কিছু ওই অ্যাকাডেমিক, রিটেন, ইন্টারভিউ সমস্ত কিছু ধরে যখন সেম মার্কস হয়ে যাচ্ছে, তখন কি করে বিচার করা হবে কে চাকরি পাবে কে চাকরি পাবে না? ওখানে তো আর ভেরিফিকেশনের মতো মানে ওই কাট অফ সেম হয়ে যাওয়ার জন্য বা একই মার্কসের জন্য সবাইকে ডাকা হবে বা সবাইকে চাকরি দেওয়া হবে না, সেটা হবে না কিন্তু ওখানে, ঠিক আছে। ওখানে কি করে হবে বলে দিই। সর্বপ্রথম কিন্তু ওখানে দেখা হবে যে
পুরো মার্কস কার কত হচ্ছে, মানে একদম একাডেমিক প্লাস রিটেন প্লাস ইন্টারভিউ, এই নিয়ে ধরুন আপনাদের একটা মেরিট লিস্ট হচ্ছে আর কি। তার মধ্যে দেখা যাচ্ছে আমি ধরে নিলাম দুজন ক্যান্ডিডেট, তাদের নাম্বার একদম সেম হয়ে গেল। এই যে সেম হয়ে গেল মানে তাদের সমস্ত রকমের যোগ্যতা একদম সেম সেম দুজনের। এবার এই দুজনের মধ্যে কে চাকরি পাবে, তখন এই দুজনটাও অনেক অনেক বেশি হতে পারে, আমি দুজনের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আর কি, ঠিক আছে। তো এই দুজনের মধ্যে সর্বপ্রথমে দেখা হবে না, মানে যখন সব কিছুই সেম সেম হয়ে গেছে, মানে ওই যে লাস্ট যে স্কোরটা, তখন দেখা হবে এই দুজনের মধ্যে রিটেনে কে বেশি পেয়েছেন। তখন ধরুন ওই দুজনের ওই ফাইনাল যে স্কোর এক হলেও রিটেনে একজন পেয়েছিল 60-55, একজন 60-56। এই সময় স্বাভাবিকভাবে যে 56 পেয়েছে তাকে কিন্তু চাকরিটা দেওয়া হবে। রিটেন পরীক্ষাটা এখানে কিন্তু বিচার্য বিষয় হবে। এরপরে ধরা যাক ওইটাও সেম, মানে মোট স্কোর তো প্রথমে সেম হয়েছিল বলে রিটেন পরীক্ষা দেখতে গেছিলাম, রিটেন পরীক্ষা থেকে দুজনে দেখা যাচ্ছে 55 পেয়ে বসে আছেন। এবার তাহলে কি হবে, এবার দেখা হবে একাডেমিকে কার বেশি আছে। একাডেমিক যার বেশি থাকবে, একাডেমিকে যার রেজাল্টটা বেশি হবে, সে কিন্তু সেই সময় চাকরিটা পাবে। তাহলে প্রথমে দেখা হবে একদম প্রথমে হচ্ছে রিটেন পরীক্ষা, তারপরে হচ্ছে যদি সেটাও সেম হয়ে যায় তখন হচ্ছে একাডেমিক। এবার ধরে নিলাম একাডেমিকও কিন্তু এক হয়ে গেল, এবার কি হবে, একাডেমিকও যদি এক হয়ে যায়, সেম স্কোর হয়ে যায়, তখন সঙ্গে সঙ্গে দেখা হবে ডেট অফ বার্থ। দুজনের ডেট অফ বার্থের মধ্যে যিনি সিনিয়র তিনি কিন্তু চাকরিটা পাবেন। এবার এর যুক্তিটা কি হতে পারে যে পরের জন যিনি, তার হাতে এখনো সময় আছে চাকরি পাবার, সমস্ত কিছু সেম সেম হয়ে যাওয়ার পরে, এবং যিনি সিনিয়র তার হাতে কম সময় আছে। সুতরাং যিনি সিনিয়র মানে যার ডেট অফ বার্থ আগে, তিনি কিন্তু চাকরিটা পাবেন। তো এই প্রশ্নটা অনেকের মধ্যেই উঠে এসেছিল, অনেকে প্রশ্ন করেছেন আমাকে যে ওই সেম স্কোর হয়ে গেলে কি ফাইনাল স্কোর যখন সেম হয়ে যাবে তখন কি এই ইন্টারভিউয়ের মতো বা ভেরিফিকেশনের মতো কি লাস্ট কাট অফ অনুযায়ী অনেককেই যেরকম টাকা হয়েছে সেভাবেই কি অনেককে চাকরিটা দেওয়া হবে? না, হবে না। ওখানে কিন্তু এইগুলো ভালো করে দেখবে। একদম প্রথমে দেখবে হচ্ছে নিজের রিটেন পরীক্ষা ওই দুজনের, তারপরে দেখা হবে একাডেমিক, এবং তারপরে দেখা হবে, সেটাও যদি সেম সেম হয়ে যায় তখন দেখা হবে ডেট অফ বার্থ। তারপরে কিন্তু তিনি চাকরি পাবেন যিনি এগিয়ে থাকছেন। ঠিক আছে, তো এই দুটো বিষয় ক্লিয়ার করবার ছিল আজকের ভিডিওতে। তো এই ছিল আজকের ভিডিও। প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করলাম যে ওই 11-12-এর যে ভেরিফিকেশন, ওটা কিন্তু 11-12-এর ক্ষেত্রে হয়েছিল, এবং 11-12-এর ক্ষেত্রে যেহেতু হয়েছিল 9-10-এর ক্ষেত্রেও কিন্তু সেম হবে, এটাই স্বাভাবিক। 11-12-এ যদি সেকেন্ড ফেজ ভেরিফিকেশন হয়, 9-10-এ তো এমনিতেই প্রচুর 11-12-এ চলে যাবে, 9-10-এ তো এমনিই প্রচুর ফাঁকা হবে। আর ওই যে সেকেন্ড ফেজ ভেরিফিকেশনের যেটা গ্রিন সিগন্যাল মোটামুটি পাওয়া যাচ্ছে 11-12-এর ক্ষেত্রে, যে সাবজেক্টগুলোতে ওই ক্যাটাগরি থেকে যে সাবজেক্টের যে ক্যাটাগরিতে ওই রেশিও কমে গিয়েছে, সেটা যদি ওখানে কার্যকর হয়, 9-10-এতে আরও বেশি কার্যকর হবে, কারণ এখানে আরও প্রচুর বাদ যাবে। সুতরাং আমরা খুব সহজেই আশা করতে পারি যে ওই সমস্ত ক্ষেত্রে যেখানে 1:1.6 থেকে কমে যাচ্ছে, সেই সাবজেক্টের সেই ক্যাটাগরিতে 1 নম্বর যারা কম পাচ্ছেন, 1 নম্বরের জন্য যারা কাট অফ ক্লিয়ার করতে পারেননি, আশা করা যায় তারা আবার ডাক পেতে চলেছেন। এটি আমার ফোন নম্বর। আপনাদের যে কোনো ইন্টারভিউ সংক্রান্ত যে কোনো প্রয়োজনে বা প্রশ্নোত্তর তৈরির কাজে যদি হেল্প চান তাহলে বলতে পারেন, সেগুলো করা হচ্ছে। কোন ইন্টারভিউয়ের ভিডিও আসছে, প্রায় রোজই আসছে, সেগুলোকে ভালো করে প্রিপেয়ার করুন এবং সেগুলোকে ভালো করে নোট ডাউন করুন, অথবা পিডিএফ লাগলেও কালেক্ট করে নিতে পারেন, পিডিএফের নম্বরও আমি দিয়ে রাখি। তো প্রিপারেশন থামাবেন না, প্রাইমারি বলুন, এসএলএসটি বলুন, প্রিপারেশন কিন্তু একদম তুঙ্গে রাখুন। ঠিক আছে, ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।